Hello everyone, I'm Mahmud, third year student. Welcome to my channel Talk Stories. আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমডি ইন রাশিয়া অথবা MBBS ইন রাশিয়া। আমার কাছে বিভিন্ন সময় কোশ্চেন আসে যে আমরা কিভাবে স্কলারশিপ পেতে পারি, কিভাবে রাশিয়াতে উচ্চশিক্ষা নিতে পারি, কিভাবে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়, এবং এমডি কোর্সের সিস্টেমটা কেমন, ডাক্তারি পড়ার প্রসেসটা কিরকম, বছরের কোর্স, পড়াশোনার সিস্টেমটা কি, সামার প্র্যাকটিক্যাল, এবং কিভাবে পড়াশোনা করছি রাশিয়াতে, এবং ক্লাসরুম লেকচার্স এবং অপরচুনিটি। তো এই কারণে আসলে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি আসলে তোমাদের বিভিন্ন কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো স্টে উইথ মি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. প্রথম কোশ্চেন হচ্ছে রাশিয়াতে কিভাবে MBBS বা MD তে পড়া যায়। রাশিয়াতে আসলে মেডিকেল পড়াশোনাটাকে MD বলা হয়, MBBS না। MD হচ্ছে ডক্টর অফ মেডিসিন, 6 বছরের একটা কোর্স থাকে এবং এরপরে 2 বছরের রেসিডেন্সি থাকে। তো তার আগে আসছি আমি স্কলারশিপ বা সেলফ ফাইন্যান্সে এবং কীভাবে আমি রাশিয়াতে আসলাম সেই বিষয়গুলো। আমার স্টোরিটা এরকম ছিল, ঠিক এবং ইন্টার বা এসএসসি বা এইচএসসি দুটোতেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট ছিল, A+ ছিল দুটোতেই। এরপর আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করেছিলাম রাশিয়ান কালচারাল সেন্টার, যেটা ধানমন্ডিতে অবস্থিত। তো সেখানে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের শেষ পর্যন্ত আসলে স্কলারশিপের প্রসেসটা চলে। রাশিয়ান সরকারের শিক্ষাবৃত্তি সার্কুলারটা আসলে ওই সময়তেই আসে। তো আমি অ্যাপ্লাই করেছিলাম। কালচারাল সেন্টার থেকে আমাদের এক্সাম নিয়েছিল এবং নেওয়ার পরে আলহামদুলিল্লাহ 2 মাস পরে আমাদের রেজাল্ট আসলো এবং আমি টিকে গিয়েছি, এখন রাশিয়াতে পড়ছি। তো রাশিয়াতে এমডির জন্য প্রতি বছর 8 থেকে 10 জন স্টুডেন্ট সিলেক্ট করা হয় এবং প্রতি বছর 68 জন স্টুডেন্ট রাশিয়াতে পড়তে আসে স্কলারশিপ নিয়ে বিভিন্ন ফ্যাকাল্টিতে, এবং মেডিসিনে আসে হচ্ছে 8 থেকে 10 জন। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে সেলফ ফাইন্যান্সে পড়া যায়। তো প্রথমে আসি স্কলারশিপ কিভাবে পাওয়া যায়। তো স্কলারশিপের স্টোরিটা হচ্ছে প্রথমে ম্যাট্রিক এবং ইন্টারে ভালো রেজাল্ট হতে হবে, মাস্ট, যেহেতু এখন কম্পিটিশন বেশি। এবং রেজাল্ট ভালো হলে এরপরে তোমার রেজাল্ট, মার্কশিট এবং সার্টিফিকেট সহ রাশিয়ান কালচারাল সেন্টারে গিয়ে কনসালটেন্ট অফিসার রয়েছে তার সাথে কথা বলতে হবে এবং তার নির্দেশনা ফলো করতে হবে। রাশিয়ান সরকারের স্কলারশিপটা আসলে খুবই চমৎকার একটা স্কলারশিপের প্রসেস। এখানে ফুল ফ্রি পড়াশোনা করা হয়। আমি পড়ছি একদম ফুল ফ্রিতে পড়াশোনা করছি। আমাদের হোস্টেল ফিটা দিতে হয় এবং আমার নিজের খাওয়া দাওয়ার জন্য খরচটা, হাত খরচ, সেটা দিতে হয়। সো সত্যি কথা বলতে একাডেমিক কোনো খরচ আমার লাগছে না। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, স্কলারশিপ যারা পায় তারা অবশ্যই রাশিয়ান ভাষায় পড়ে। আমি রাশিয়ান ভাষায় পড়ছি এবং রাশিয়াতে যারাই স্কলারশিপে আসছেন তারা সবাই রাশিয়ান ভাষাতেই পড়ে। নাম্বার টু হচ্ছে সেলফ ফাইন্যান্স। সেলফ ফাইন্যান্সে দুটো ভাষাতেই পড়া যায়, রাশিয়ান ভাষা আদারওয়াইজ ইংলিশ ভাষা। তো রাশিয়ান ভাষাতে সেলফ ফাইন্যান্স পড়লে একটু কম খরচ হয় এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে খরচটা আরেকটু বেশি। তবে রাশিয়াতে পড়াশোনা যে ভাষায় করা হোক না কেন রাশিয়ান ভাষা মাস্ট জানতে হবে, কারণ ইংলিশ ভাষাতে যারা পড়াশোনা করছে তাদের অবশ্যই হসপিটালে গিয়ে পেশেন্টদের হিস্ট্রি নিতে হবে এবং পেশেন্টের সাথে অবশ্যই রাশিয়ান ভাষায় কমিউনিকেট করতে হবে। এই কারণে রাশিয়ান ভাষা মাস্ট জানতেই হবে। আমি এমডি কোর্সে আসছি। তো এমডি কোর্সটা কীরকম? এমডি কোর্সটা হচ্ছে 6 বছর একটা কোর্স। এমডি কোর্সে যে সাবজেক্টগুলো আমাদের পড়া হয় সেগুলো রাশিয়ান মিনিস্ট্রি অফ এডুকেশন এবং রাশিয়ান হেলথ মিনিস্ট্রি থেকে একটা সিলেবাস তৈরি করে দেওয়া হয় প্রত্যেক ভার্সিটিতে, এবং রাশিয়ার সকল ভার্সিটিতে একই সিলেবাস এবং একই কারিকুলামে পড়াশোনা করা। প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকে, লেকচারের জন্য যে এত সময় করে এই ক্লাসগুলো নেওয়া হবে। আমরা যে সাবজেক্টগুলো পড়ি, ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি অ্যানাটমি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ল্যাটিন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সহ অনেক সাবজেক্ট। এবং সেকেন্ড সেমিস্টারে ছিল আমাদের হিস্ট্রি অফ মেডিসিন, অ্যানাটমি, হিস্টোলজি, বায়োলজি, নার্সিং কেয়ার, এবং এর সাথে সাথে একটা সাবজেক্ট থাকে শারীরিক শিক্ষা, এটা মাস্ট 3rd ইয়ার পর্যন্ত। বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, বায়োএথিক্স, ল্যাব ডায়াগনোসিস, এমার্জেন্সি হেলথ কেয়ার, মাইক্রোবায়োলজি, সাইকোলজি। এবং এর সাথে সাথে আমাদের অ্যাড করা হয়েছিল 3rd ইয়ারের 3য় সেমিস্টার, সেটা হচ্ছে ইন্টার্ন মেডিসিন। তো এইভাবে আসলে সিলেবাসটা তৈরি করা হয়। প্রত্যেকটা সেমিস্টারে আমাদের দর্শকের সাবজেক্টের মতো পড়তে হয়, কিছু সাবজেক্ট আসলে ফাইনাল প্রোগ্রাম মতো আমাদের দিতে হয়। 3rd ইয়ারের লাস্ট সেমিস্টারে সেখানে আমরা পড়েছিলাম ইন্টার্ন মেডিসিন, সার্জারি, ফার্মাকোলজি, প্যাথোলজিক্যাল অ্যানাটমি, প্যাথোলজিক্যাল ফিজিওলজি, টোপোগ্রাফিক অ্যানাটমি, অপারেটিভ সার্জারি, খুব ইন্টারেস্টেড সাবজেক্ট, এবং পাবলিক হেলথ। ধরনের আসলে বেসিক মেডিসিনের যে সাবজেক্টগুলো থাকে 3rd ইয়ার পর্যন্ত আমাদের এই সাবজেক্টগুলো ছিল। সো এটা হচ্ছে সাবজেক্ট, আমাদের যে সাবজেক্টগুলো ছিল। এবার আসছে হচ্ছে আমাদের ক্লাসরুম, লেকচার্স রুম, কীভাবে এক্সাম নেওয়া হয়, সেমিনার ক্লাসগুলো কীভাবে হয়, আমাদের লাইব্রেরিগুলো কীরকম, সে বিষয়। প্রথম আসছে কীভাবে আমাদের লেকচার নেওয়া হয়। লেকচার হচ্ছে আমাদের খুব বড় হলরুম থাকে, হলরুমগুলো একসাথে 300 স্টুডেন্ট বসা যায়। আমাদের যেহেতু 12টা গ্রুপ রয়েছে এবং 12টা গ্রুপকে 2 ভাগে ভাগ করা হয়,
প্রথম 6টা গ্রুপের লেকচার হয় এক সপ্তাহে এবং পরের 6টা গ্রুপের লেকচার হয় আরেক সপ্তাহে। মাসে 2 সপ্তাহ লেকচার থাকে। দেখা যায় যে আমরা লেকচার একসাথে করি 110 জন স্টুডেন্টের মতো অথবা 100 জন স্টুডেন্টের মতো, এবং এর পরের সপ্তাহে অন্য গ্রুপের লেকচার হয় এবং প্রত্যেকটা লেকচার হলে প্রজেক্টর থাকে এবং প্রজেক্টের মাধ্যমে স্যাররা তাদের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করে থাকেন। এবার সে লেকচার দেওয়া হয়। আর ক্লাসরুমগুলো হচ্ছে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, একটা হচ্ছে সেমিনার ক্লাস। তো প্র্যাকটিক্যাল ক্লাস বলতে যেগুলো একদম ডিরেক্টলি রিলেটেড মেডিসিনের সাথে, ইন্টারনাল মেডিসিন, সার্জারি, টোপোগ্রাফি, অ্যানাটমি অ্যান্ড অপারেটিভ সার্জারি, এই ধরনের ক্লাসগুলো আমাদের হসপিটালে হয়। এবং নর্মাল যে সাবজেক্টগুলো আমাদের রয়েছে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, সাইকোলজি, প্যাথোলজিক্যাল অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি, এই ক্লাসগুলো আমাদের সেমিনারের মাধ্যমে হয়। আর ক্লাসরুম কতজন স্টুডেন্ট থাকে হয়তো কোশ্চেন আসতে পারে। ক্লাসরুমে আসলে যেমন আমার গ্রুপে হচ্ছে আমরা একসাথে 25 জন থাকি, তো 25 জনের ভিতরে যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় তখন এটাকে ভাগ করা হয়, অর্থাৎ আমার সাথে 13 জন এবং অন্য গ্রুপে চলে যায় 12 জন, অর্থাৎ আমরা 13 জন আসলে 6 বছর একসাথে ক্লাস করি। কিছু ক্লাস যেমন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি এবং প্যাথোলজি, অ্যানাটমি, প্যাথোলজিক্যাল ফিজিওলজি, এই ক্লাসগুলো আমরা সব একসাথে করেছিলাম, অর্থাৎ 25 জন একসাথে ক্লাসরুমে সেমিনার ক্লাসের মাধ্যমে আমরা করেছিলাম। হচ্ছে পরীক্ষাগুলো কীভাবে নেওয়া হয়। এখানে পরীক্ষা আসলে একটু ভিন্নভাবে নেওয়া হয়। পরীক্ষা হচ্ছে 3 ধরনের পরীক্ষা থাকে। একটা হচ্ছে ক্লাস টেস্ট, তারপরে থাকে হচ্ছে কলোকিউম বলা হয়। এটা হচ্ছে যাদের ক্লাস টেস্টগুলো সবগুলো দেওয়া থাকে তারা বসতে পারে কলোকিউমে, আর কলোকিউমে যাদের সবকিছু ওকে থাকে তারা বসতে পারে এক্সামে। এবং এর সাথে আরও কিছু অ্যাড করতে হয়, যেমন লেকচার উপস্থিতি মাস্ট, কারণ লেকচারে 90% উপস্থিতি দিতে হয়। কারণ যদি মাত্র একটা লেকচার বাদ দেয় তাহলে সেক্ষেত্রে কনসিডার করা যায়, বাট 2টো লেকচার 3টা লেকচার বাদ গেলে, যে লেকচারগুলো বাদ গেছে সেই লেকচারগুলো হাতে লিখে ডিপার্টমেন্টের স্যারদের কাছ থেকে সাইন নিতে হয়। লেকচার যদি কেউ অনুপস্থিত থাকে পরীক্ষার আগে স্যাররা শীটগুলো চেক করে এবং যখন দেখে যে কোনো লেকচার অনুপস্থিত তখন আসলে এক্সামের জন্য সাইন দেয় না। তো এই কারণে লেকচারে অ্যাটেন্ড করা মাস্ট এবং লেকচার থেকে সাইন নিতে হয় নাম্বার 1। এরপর ক্লাস টেস্টগুলোকে প্লাস দিতে হয় নাম্বার 2, এবং ক্লাস টেস্টগুলো যদি প্লাস থাকে তাহলে কলোকিউম অর্থাৎ বড় ক্লাস টেস্ট আমি বলতে পারি, তো বড় ক্লাস টেস্টে বসার সুযোগ থাকে এবং বড় ক্লাস টেস্টে যদি সবকিছু ক্লিয়ার থাকে দেন এক্সামে বসার সুযোগ থাকছে। তো এটা হচ্ছে আমাদের এক্সামের সিস্টেম, খুব কঠিন একটা সিস্টেম। মেডিকেল এক্সাম আসলে খুবই কঠিন হয়ে থাকে এবং দেখা যায় অনেক সময় 2-3 বার করে দিতে হয়। মেডিকেল আছে তারা অবশ্যই জানে, এবং তোমরা যখন ভর্তি হবে তোমরা অবশ্যই জানতে পারবে, এবং আমি খুবই আশাবাদী তোমাদেরকে নিয়ে, তো ভালো রেজাল্ট করবে এবং মেডিকেলে চান্স পাবে। তো আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে 2 ধরনের হয়, সামার প্র্যাকটিক্যাল এবং উইন্টার প্র্যাকটিক্যাল। প্রত্যেকটা সেমিস্টার শেষে আসলে প্র্যাকটিক্যালের সুযোগ থাকে 2 সপ্তাহ করে, কখনো 3 সপ্তাহ, কখনো 4 সপ্তাহ, এরকম একটা রোটেশন দেওয়া হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল দেওয়া হয়। এবার হচ্ছে লাইব্রেরি। আমাদের লাইব্রেরি হচ্ছে স্বয়ং সমৃদ্ধ লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে সকল ধরনের বই রয়েছে মেডিসিনের। এখানে আসলে আমাদের কোনো প্রকার বই কিনতে হয় না, লাইব্রেরি থেকে সব প্রকার বই দেওয়া হয় এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে বই নির্দিষ্ট রয়েছে, ইভেন আরও বেশি রয়েছে। তো ফার্স্ট ইয়ার থেকে 6th ইয়ার পর্যন্ত সকল প্রকার বই লাইব্রেরি থেকে দেওয়া হয়। তো এই হচ্ছে ক্লাস, লেকচার এবং পড়াশোনার সিস্টেম, এক্সামের সিস্টেম হচ্ছে এগুলি। তো এবার হচ্ছে হোস্টেল, খাওয়া দাওয়া এবং খরচ, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সবাই সবসময় করে। চলে আসে হোস্টেলে। প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে হোস্টেল থাকে অনেকগুলো, এবং হোস্টেলে সিট বরাদ্দ থাকে বিদেশের জন্য, এবং অনেক সময় দেখা যায় বিদেশের জন্য আলাদা হোস্টেল থাকে, এবং অনেক সময় দেখা যায় রাশিয়ানদের হোস্টেলও একসাথে, রাশিয়ান এবং বিদেশি একসাথে থাকে। সো থাকার কোনো সমস্যা নেই রাশিয়াতে আসলেই সবার জন্য হোস্টেলের ব্যবস্থা থাকে, 2 রুম বা 3 জনের রুম, এবং খুব কম খরচে ভালোভাবে থাকা যায়। অন্যান্য ফরেন কান্ট্রি থেকে যারা আসে পড়তে, বাংলাদেশ, ইটালি, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েট, লেবানন, জর্দান, জাম্বিয়া, সব বিভিন্ন দেশের স্টুডেন্টরা পড়তে আসে, তারা আসলে এই হোস্টেলগুলোতে থাকে। এখন হচ্ছে ফুড কস্ট বা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। খাওয়া দাওয়া আসলে রাশিয়ার সিস্টেম বা ইউরোপিয়ান সিস্টেম হচ্ছে রান্নাবান্না নিজের করে খেতে হবে। বাংলাদেশের মতো বা ক্যান্টিন নেই বা হোস্টেলের হলের কোনো ডাইনিং নেই, আমিও নিজে রান্নাবান্না করে খাই। দেশ থেকে আসার আগে আসলে নুডলস ছাড়া কোনো কিছু রান্না করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ বিরিয়ানি বলে সব কিছু রান্না করতে পারি। সো রান্নাবান্না আসলে নিজে করতে হবে। এবং ফুড কস্ট, রাশিয়াতে খাওয়ার খরচ খুবই কম। শাক সবজি রাশিয়াতে খুব কম খাওয়া হয়, লাল শাক, পুঁই শাক, আমাদের যে শাকগুলো রয়েছে, তো শাকগুলো আসলে পাওয়া যায় না রাশিয়াতে। সো ফুড কস্ট হচ্ছে হাত খরচ এবং খাওয়া দাওয়া দুটো মিলিয়ে আসলে বাংলাদেশি টাকায় 12 থেকে 15,000 টাকায় 1 মাসের জন্য এনাফ ফুড পাওয়া যাবে। তবে এক্ষেত্রে শহর ভ্যারি করে, আমার শহরে 150 থেকে 200 ডলারের ভিতরে খুব ভালোভাবে চলে যায়। হয়তো সেন্ট পিটার্সবার্গে, হয়তো মস্কোতে লাগতে পারে 200 ডলার থেকে 200 থেকে 250, অথবা অন্যান্য কোনো সিটিতে 150 ডলারেই খুব ভালো চলে। এরকম শহর অনুযায়ী ভ্যারি করে খরচটা কিরকম হবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 250 এবং মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 150 ডলার। এর ভিতরে আসলে ক্যাপেবল করা সম্ভব বিষয়টা। রেজাল্ট কিরকম লাগবে সর্বোপরি সবাই জিজ্ঞেস করে। তো রেজাল্টটা আসলে 2.5 থেকে A+ পর্যন্ত অ্যাপ্লাই করা যেতে পারে। সো তোমরা ট্রাই করো, এবং তোমাদের উপরে আমার আস্থা যথেষ্ট রয়েছে। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এমডি পাস করার পরে আসলে আমরা বাংলাদেশে কি করতে পারি। এমডি পাস করার পরে বাংলাদেশে কি বিএমডিসি এক্সাম দিতে হবে,
এবং বিএমডিসি এক্সাম দেওয়ার পরে 1 বছর ইন্টার্নি করতে হবে। এই একটা পথ। আরেকটা পথ রয়েছে রাশিয়াতে পড়াশোনাটা কন্টিনিউ করা। সেক্ষেত্রে পাশ করার পরে 2 বছর আর্জিনাতুরা করতে হবে, ইট মিনস রেসিডেন্সি। 2 বছর রেসিডেন্সি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর করতে হবে, যেমন সার্জারি, কার্ডিওলজি, গাইনোকোলজি, ইটিসি। যদি পিএইচডি করা যায় আরও 4 বছর কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ থাকে। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা যদি এখন থেকে চেষ্টা করো যে ভালো রেজাল্ট করার, তোমাদের দ্বারা অবশ্যই পসিবল, তোমরা সবকিছু করার ক্ষমতা রাখো এবং আমি তোমাদেরকে নিয়ে অবশ্যই গর্ব করি। ট্রাই করো যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার। সো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে তোমরা ভিডিও নিচে কমেন্টসে লিখতে পারো। মোটিভেশন, এডুকেশনাল কোনো সাজেশন থাকলে আমি দেওয়ার চেষ্টা করবো এবং স্কলারশিপের বিভিন্ন বিষয় জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা চাইলে আমার সাথে জয়েন করতে পারো আমার মেডিকেল জার্নির সাথে ইনস্টাগ্রামে, অলসো সেম নেম ডক্টর স্টোরিজ। সো বন্ধুরা, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য আমার চেষ্টা থাকবে অব্যাহত। সো আল্লাহ হাফেজ।